সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় আবারও উত্তাল ভারত বাংলাদেশ সম্পর্ক। জাতীয় পতাকার অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি। ফলে প্রশ্ন উঠেছে, কি ধরনের সংগঠনে ইসকন, কি কার্যক্রম তারা করে থাকে, আর বাংলাদেশে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হলে কি প্রভাবই বা পড়বে। এসব নিয়ে আজ আমরা আলোচনা করব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি সান ট্রেন্ডিং নাও অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আরমান আলী এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইশতিয়াক আলম। ধন্যবাদ আরমান। ইশতিয়াক, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, প্রথমে আমি যে বিষয়টি শুরু করতে চাচ্ছি যে বাংলাদেশে কিন্তু ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে ইসকন নিষিদ্ধের। এছাড়াও ইসকন কিন্তু এর আগেও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। আপনার কি মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দেশে কেন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল? যেমনটা আপনি বলছিলেন যে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে নিষিদ্ধের যে একটা ব্যাপার আসছে এবং অন্যান্য দেশে নিষিদ্ধ করা হয়েছে, যৌক্তিক কিছু তো অবশ্য কারণ আছে বটে এখানে। তো স্বাভাবিকভাবে এটা সাধারণ ছাত্র সংগঠনের বাইরে সাধারণ যে জনতা যদি আমরা কথা বলি, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছে। ইসকনের বিভিন্ন তাদের অতীতের যে কর্মকাণ্ড সব কিছু মিলে নিষিদ্ধের যে প্রেক্ষাপটে যদি কিছু মোটা দাগে আমরা কারণ বলতে চাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রকাশ্যে যদি কিছু ধর্মান্তরিত করা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, শ্লীলতাহানির অভিযোগ আছে। এই পাশাপাশি বিশেষ করে আমি আপনার সাথে যুক্ত করতে চাই যে মালয়েশিয়াতে তাদের কিন্তু এই অভিযোগে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ধর্মান্তরের অভিযোগ। এরপর 1970 সালে কিন্তু সিঙ্গাপুর নিষিদ্ধ করা, আমরা জানি 4 বছরের মাথায় তাদেরকে আসলে নিষিদ্ধ করা বিভিন্ন দেশে। পাশাপাশি 1990 সালেও কিন্তু তাদেরকে নিউ ইয়র্কে একটা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে শ্লীলতাহানির অভিযোগে। এর পাশাপাশি বাংলাদেশেও কিন্তু প্রেক্ষাপটগুলো যদি আমরা স্টাডি করে দেখি, সেখানে কিন্তু জমি দখলের ব্যাপারে অভিযোগ আসছে, দেন ধর্মান্তরিত ব্যাপারে অভিযোগ আসছে। এবং যেহেতু বাংলাদেশ একটা ভারতের পাশে দেশ এবং এখানে একটা ইসকনের প্রভাবটা ডেফিনেটলি থাকবে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশটা হিন্দু একটা অধ্যুষিত এরিয়া। সব কিছু মিলে এখানে নিষিদ্ধের যে ব্যাপারটার মোটা দাগে যদি কারণ বলতে যাই আমরা, সেক্ষেত্রে ধর্মান্তরিত ব্যাপারটা আসছে। এবং আমরা জানি ইসকন তো একটা পার্টিকুলারলি বহিষ্কর যে ধর্ম ব্যাপারটা হিন্দু, সেই জায়গায় বিশ্বাস করে না তারা। শ্রীকৃষ্ণের যে ব্যাপারটা সেটাকে তারা প্রমোট করে আলটিমেটলি। সেই জায়গায় সনাতন ধর্ম যারা আছে তাদের সাথেও কিন্তু তাদের অনেক মতবিরোধ রয়েছে। আচ্ছা, অনেকে কিন্তু একটা জিনিস জানে না, অনেকে মনে করে যে ইসকনের প্রতিষ্ঠিত হয়েছে ইসকন ভারতে, কিন্তু ইসকন কিন্তু আসলে ভারতে প্রতিষ্ঠিত হয়নি। ইসকন প্রতিষ্ঠিত হয়েছে আপনার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। হ্যাঁ, যেমনটা বলছিলাম, আপনার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হওয়ার কিছু পিছনে কারণ আছে। কারণ প্রথমে কিন্তু যিনি প্রতিষ্ঠা করেছিল, আমরা যার শর্ট নামটা স্বামী প্রভুপাদ হিসেবে যায়নি, বললাম যে অবয়নাচরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি কিন্তু ভারতীয় একজন বাঙালি ছিলেন। তিনি যখন একটা তার মাথার মধ্যে কিন্তু নতুন করে ভূত চেপেছে, তিনি একটা ধর্মীয় চেঞ্জেস নিয়ে আসবেন, পরিবর্তনটা আনবেন। কোথায়? ধর্মের যে বহিষ্করবাদী যে ব্যাপারটা। কারণ আমরা জানি হিন্দুদের মধ্যে কালী পূজা হয়, গণেশ পূজা হয়, এর মধ্যে আবার অন্যান্য আরও অনেক পূজা রয়েছে। তাদের সকল পূজার মধ্যে উনি চিন্তা করেছে একটা নতুন যে শ্রীকৃষ্ণের যে ব্যাপারটা, সেটাকে উনি বেশি প্রমোট করবেন। এবং এই প্রমোট করতে গিয়ে নিউ ইয়র্কে উনি অনেকের সাথে সম্পৃক্ত হয়েছেন। এবং এমনও কথা আছে সেখানে ইহুদির কিছু যারা আদর্শবাদী যারা প্রচারক ছিল, তাদের সাথে সম্পৃক্ত রয়েছে। আমি যদি খুব মেনশনিং করি বলি, যে স্টিলসন জুডা নামে একজন ছিল, হার্ভি কক্স নামে একজন ছিল, এবং ল্যারি শিন ও টমাস হপকিন্স নামে কিছু ইহুদি যে যারা ফিলোসফার টাইপের ছিল, তাদের সাথে তার একটা আলাপচারিতা সেই বিষয়গুলো ডিসকাশন করেছিল। এবং সে, আমরা জানি ইহুদির যে থিওডর হার্জেলের যে ব্যাপারটা, সেই ব্যাপারটার সাথে অনেকটা ইসকনের যে একসাথে মিলে যায়, যার কারণে সে সাউথ এশিয়ান পার্টে সেখানে প্রভাবিত করার একটা ব্যাপার আসছে। আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে ইসকন ভারতে প্রতিষ্ঠিত না হলেও মানে ভারতে কেন এর ব্যাপক কার্যক্রম লক্ষ্য করা যায়? হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে ভারতের যে আমরা যে এখন বর্তমান যে সরকার দেখছি বিজেপির যে ব্যাপারটা, সেখানে কিন্তু একটা বড় ধরনের হিন্দুত্ববাদ একটা কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টে কিন্তু একটা, যদি আমরা সিম্বলিক থিম বলি, সেখানে কিন্তু গেরুয়া রং একটা বড় ধরনের প্রভাব রাখে। সেই প্রভাব কিন্তু বিজেপি সে যে জায়গাটা মেনশনিং করে সব জায়গায়। এবং এর বাহিরেও কিন্তু সেখানে আমরা বারবার যদি দেখি, ধর্মীয় যে ভাবাদর্শ, যে ধর্মীয় প্রচারক, ধর্মীয় সংগঠন হিসেবে ইসকন যেভাবে প্রভাবিত করছে নিজেদেরকে ভারতে, সেই জায়গাটা অন্য কোনো সংগঠন অতীতে কখনো করতে পারেনি। যার কারণে কিন্তু 66 সালে প্রতিষ্ঠা হওয়ার পরও পরবর্তী সালে যখন ভারতে আসলো, কিছু শিক্ষিত মানুষজন যখন ইসকন করছে, সেই জায়গায় তাদের প্রভাব বিস্তার করতে আরও সহজ হয়েছে। এবং তারা সেই জায়গায় আস্তে আস্তে মানুষদের কাছে সামাজিক সংগঠন হিসেবে, ধর্মীয় একটা প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ভোজনালয় কাজ করে, মন্দির প্রতিষ্ঠা করা থেকে আমরা এর মধ্যে কিন্তু জানি বিশ্বের প্রায় 108টি দেশে তাদের কিন্তু কার্যক্রম রয়েছে। এর মধ্যে 50,000-এর উপরে তাদের মন্দির করা হয়েছে, 50টির মতো ভোজনালয় করা হয়েছে। এর বাহিরেও তাদের বিভিন্ন রকম শিক্ষালয় আছে।
এবং তারা তারা কিন্তু ইসরায়েলও কিন্তু অধিক সক্রিয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই সব কার্যক্রমের কারণে তাদের স্বাভাবিক যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে গেছে এবং এটা ভারতে দিনকে দিন বাড়ছে এবং এর মধ্যে কিছু সংঘাতও হয়েছে সনাতন যে হিন্দু ধর্মের ব্যাপারটা নিয়ে, কারণ তারা তো একটা ধর্মের যে শ্রীকৃষ্ণের যে ব্যাপারটাকে সেটা বেশি প্রমোট করে। তো এই জায়গাগুলোতে আমরা যদি দেখি ভারতের বিগত সময়গুলোর চেয়েও বিজেপির যে সময়টা আমরা যে দেখছি সেই জায়গায় একটু বেশি তাদের ইসকন কিন্তু মানে ভারতের পাশাপাশি মানে বাংলাদেশে কিভাবে এতটা সক্রিয় হলো? স্বাভাবিকভাবে বাংলাদেশ যেহেতু তার একটা পার্শ্ববর্তী দেশ, সেখানে বাংলাদেশে তাই হিন্দুর একটা ভালো, আমরা হিন্দু তো অবশ্য কখনো মাইনরিটি বলি না, সেখানে হিন্দু সেকেন্ড যে আমাদের সংখ্যাগরিষ্ঠের দিক থেকে আছে। সো হিন্দুদের একটা প্রভাব রয়েছে যে ধর্মীয় জায়গা, আমরা হিন্দুদের মধ্যে কিন্তু দেখি ধর্মীয় যে ভাবাদর্শের যে ব্যাপারটা সেটা কিন্তু বেশি তাদের মধ্যে তারা অ্যাবজর্ব করে যে কোনো জায়গায় সবসময়। সেই জায়গায় ইসকন কিন্তু প্রভাব বিস্তার করতে পেরেছে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে। আমি যদি দেখি বাংলাদেশে যে জায়গায় তাদের প্রভাবিত করার যে জায়গাগুলো, সেই জায়গা কিন্তু নিম্ন এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি। আপনি আমি একটু আপনাকে থামাতে চাই। আপনি প্রভাব বিস্তারের যে কথা বললেন যে বাংলাদেশে কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি ইসকন কিন্তু বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে আপনার বুয়েটে যে আবরার হত্যার যে মূল হোতা, হ্যাঁ, অমিত সাহা, তার নামের সাথেও কিন্তু ইসকনের সম্পৃক্ততা থাকার অভিযোগ এসেছিল। হ্যাঁ, এবং আমরা আমাদের সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার ব্যাপারে এই ধরনের অভিযোগ আসছে ইসকনের সদস্য ব্যাপারে। সো এখানে সদস্য থাকতে পারে, যেমন আমি ধর্মীয় সংগঠনের যে কনসেপ্টটা বললাম সেই জায়গায় অনেকে ইনভলভমেন্ট থাকতে পারে, পরবর্তীতে অনেক সময় অনেক থাকে না। বাট এই জায়গায় শুধু অভিযোগ যে এমনটা কিন্তু না, আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখেছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছিল যে ইসকন বিভিন্ন স্কুলে গিয়ে তারা মানে ছোট বাচ্চাদেরকে খাবার দিচ্ছে, তার বিনিময়ে যেটাকে তারা প্রসাদ বলছে, তার বিনিময়ে কিন্তু ছোট বাচ্চাদেরকে দিয়ে তারা বলাচ্ছে হরে রাম হরে কৃষ্ণ বা তাদের বই পড়ানো হচ্ছে। তো এই কার্যক্রমগুলো তারা চালিয়ে যাওয়ার পরেও মানে মানুষ, আপনার কি মনে হয় যে তাদেরকে কি যথেষ্ট বাধা দেয় নাই? সামাজিক আমরা যেটা জানি যে তারা যখনই এটা মুসলমানদের যে শিক্ষালয়গুলোতে প্রতিষ্ঠানগুলোতে যখন কার্যক্রমগুলো শুরু করছে, ভোজনালয়ের যে প্রোগ্রাম নামে বা খাদ্য বিতরণ কর্মসূচির নামে, তখন কিন্তু গিয়ে প্রবলেমগুলো হয়েছে। এর আগে যে আমরা ইসকনের সাথে বিদ্যানন্দের যে কানেক্টিভিটি আমরা সেটাও জানি, কিন্তু বিদ্যানন্দ কিন্তু শুরু থেকে বাংলাদেশের মানুষ যে গ্রহণ করে না ব্যাপারটা এরকম না। যখনই কার্যক্রম করতে গিয়ে বিভিন্ন ধরনের তাদের অপতৎপরতার অংশ হিসেবে যে আপনি অমিত শাহর নামটা মেনশনিং করলেন, অমিত শাহ যখন আবরার হত্যার মূল আসামি, সেই জায়গা থেকে শুরু করে আরও অনেক ঘটনাগুলো, যেটা আমরা 2019 সালে যদি চট্টগ্রামের যে ঘটনাগুলো দেখি, সেখানে কিন্তু জোর করে যে ধর্মান্তরিত করার যে চেষ্টা যেটা প্রকাশ্য করা হচ্ছে, সেই জায়গাটা অনেকটা মিশনারিজ কার্যক্রমের মতো, যার কারণে কিন্তু আস্তে আস্তে দিনকে দিন এটা এমনটা না যে বাংলাদেশে কিন্তু 24 সালে এসে ইসকন নামে অনেক কিছু হয়ে যাচ্ছে। ইভেন তাদের বিরুদ্ধে সব থেকে বড় যে অভিযোগটা ছিল, তারা কিন্তু তারাবির নামাজ থামিয়ে দিয়েছিল। জি হ্যাঁ, স্বামীবাগের যে ঘটনা ঘটেছে সেখানে তারা জাস্ট বলার কারণে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি তারা সিলেটেরও একটা ঘটনা ঘটেছে। এর পাশে আপনি একজনের ফেসবুক পোস্ট করাকে কেন্দ্র করে কিন্তু একজনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, ইসকনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। জি, এই ধরনের প্রকাশ্য ঘটনা আসছে এবং তারা কিন্তু দিন যে কার্যক্রমগুলো করছে সেই কার্যক্রমের মধ্যে থেকে কিছু বিষয় আমরা রিসেন্ট যে ঘটনা দেখলাম, আমরা চিন্ময় দাসের যে বক্তব্যগুলো থেকে শুরু করে এবং পাশাপাশি ইসকনের যে জায়গা থেকে যে আলিফ হত্যার ব্যাপারটা আইনজীবী, সেই জায়গাটা যখন প্রকাট হয়েছে তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ কিন্তু নিষিদ্ধের ব্যাপারটা নিয়ে কথা বলেছে। কিন্তু এর আগে কখনো ইসকনের কার্যক্রম নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও কিন্তু তাদের নিষিদ্ধের ব্যাপারে কখনো কথা আসেনি। সো এই জায়গায় যে পতিত সরকার হওয়ার পরে যে আসলে কনসেপ্টগুলো আসছে, বা এখানে যে আমাদের যে সরকার ছিল সেই সরকার পতন হওয়ার পর যে নতুন একটা কনসেপ্ট দাঁড় করানোর ব্যাপারটা এরকম না। এখানে নিষিদ্ধের কিছু প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটের আলোকে সাধারণ জনতা থেকে শুরু করে ছাত্র সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে তারা তাদের ইসকন নিষিদ্ধের একটা দাবি তুলেছে। সেই দাবিটাও আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে এবং আমাদের হাইকোর্টের তরফ থেকে সেই বিষয় নিয়ে ডিসকাশন করা হচ্ছে এবং আমরা এখানে যদি আলোচনার যে প্রেক্ষাপটটা যদি দেখি, সেখানে এখন নিষিদ্ধের দাবি এখনো যায়নি তারা। বাংলাদেশে তাদের যে সক্রিয়তা, আমরা বলতে পারি যে ভালোই সক্রিয় ইসকন বাংলাদেশে। তো এই সক্রিয়তার পেছনে মানে মূল ভূমিকা আসলে কারা পালন করছিল, কারা তাদেরকে সাপোর্ট করছিল, তাদের মূলত সাপোর্টার্স কারা? আমরা সাপোর্টার বলতে গেলে এখানে একটা বিষয় চলে আসে। আমরা বিগত সময়টা জাস্ট গত 16 বছরে যে সরকার ছিল সেই সরকারের সময় আমাদের তাদের কার্যক্রমগুলো বেশি দেখেছি। তারা কথা বলেছে, অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গায়, এবং তাদের যে অংশগ্রহণের সবচেয়ে বড় বিষয় ছিল তারা ধর্মীয় সংগঠন হিসেবে উপস্থাপন করা, এবং সেই ধর্মীয় সংগঠন বললে যে কোনো গভর্নমেন্ট বা যে কোনো সংগঠন বা তাদেরকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে হয়তো বা সাপোর্টিং জায়গায় কিছু পার্সন ছিল। আমরা আমাদের সাবেক যে শিক্ষামন্ত্রী ছিল আমাদের মুহিব চৌধুরীর নফল কথা আমরা মেনশন করে বলতে পারি। সো সাপোর্ট তারা ডেফিনেটলি পেয়েছে, সেই সাপোর্টের জায়গা থেকে তারা কার্যক্রমগুলো করেছে। কিন্তু তারা যে সর্বশেষ যে ঘটনা, সেই ঘটনা আর সেই সাপোর্টে যদি আমরা একসাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। বাট তাদের সাপোর্ট করার কিছু কারণ ছিল। তারা সামাজিক সংগঠন,
তারা তাদেরকে তো মূলত যারা সনাতন ধর্মের অনুসারী তারাই তো ইসকনের অনুসারী আমরা বলতে পারি। এখানে আমরা এটা বলতে পারি না, কারণ হচ্ছে সনাতন ধর্ম এক কনসেপ্টে আমি আগেও বলেছি আপনাকে, মানে মানে ইসকনের বেশিরভাগ অনুসারীটা কিন্তু সনাতন ধর্মের। হ্যাঁ, সেটা আমরা এটা এভাবে বলতে পারি, সকল ইসকনের মানে সদস্যই সনাতনী, কিন্তু সকল সনাতনী ইসকন নয়, ব্যাপারটা এরকম। এখানে আরেকটা অবাক করা তথ্য, বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশে ইসকনের সাথেও কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সাথেও আপনার বিবাদের ঘটনা ঘটেছে এর আগেও। হ্যাঁ, এমনও অভিযোগ এসেছে যে হিন্দুদের জমি দখল করেছে ইসকন। জমি দখল না শুধু, এখানে আমরা যদি বলি শ্লীলতাহানির অভিযোগ আসছে, ধর্ষণের অভিযোগ আসছে, সিলেটের রাবেয়ার একটা ঘটনা আছে, দেন হচ্ছে আপনার সিলেটের চা বাগানে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদেরকে বিভিন্ন জোর করে ধর্মে নিয়ে আসার বা ইসকনের সদস্য করার অভিযোগ আসছে, এবং তাদের টার্গেটটা হচ্ছে কিন্তু একটু আমি আপনাকে থামাতে চাই যে তাদের কার্যক্রম সিলেটে কেন বেশি মনে হচ্ছে। আমি বরাবরই আপনাকে বলেছি চতুর্থ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর কার্যক্রমকে তারা সবসময় বেশি প্রভাবিত করে, যারা একটু আর্থিক সংকটে ভোগে। আমরা যদি দেখি স্বামী ভাগে যে জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু আশেপাশে একটা মেথরপট্টি রয়েছে যেখানে তারা মেথর শ্রেণীর মানুষটাই বেশি, এক্স্যাক্টলি। এবং সিলেটে যে জায়গায় চা বাগানে যারা কাজ করে তারা কিন্তু আমরা এর আগে দেখেছি তারা খুব কম বেতনে চাকরি করে, নিম্ন শ্রেণীর মানুষ। এদেরকে একটা প্রভাবিত করার একটা বিষয় থাকে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা তারা করে থাকে সবকিছু মিলে। হ্যাঁ, আমরা বিশেষ করে দেখেছি যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরেই কিন্তু ভারতের মিডিয়াগুলো কিন্তু অনেক ঢালাওভাবে প্রচার করছিল যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। তো এই বিষয়গুলোতে ভারতীয় মিডিয়া কিন্তু এক ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল। হ্যাঁ, ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা আমরা 5 আগস্ট পরবর্তী সময় বিভিন্ন কারণে বাংলাদেশের মিডিয়া করছে। স্বাভাবিকভাবে তারা চাচ্ছে যে একটা সংগঠন নিষিদ্ধ যখন হয় এটা ওয়ার্ল্ড কমিউনিটিতে তো অন্যরকম প্রভাব ফেলবে, যে একটা সামাজিক সংগঠনকে, ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। বাট এখানে ধর্মীয় সংগঠন হচ্ছে প্রভাব তারা কি কার্যক্রমগুলো করছে বা কি কারণে তাদেরকে নিষিদ্ধ তো করা হয়নি মূলত, তাদেরকে নিষিদ্ধ একটা দাবি আসছে। সেই দাবি জায়গা থেকে ইন্ডিয়ার যে মিডিয়াগুলো তারা প্রোপাগান্ডা হচ্ছে আমরা বরাবরই দেখতে পারি। সেখানে রিপাবলিক অফ ইন্ডিয়া থেকে কিছু মিডিয়া আছে যারা যে কোনো ঘটনা হলে সেই ঘটনাটাকে বিশ্ব মিডিয়ার কাছে একটা ভুলভাবে উপস্থাপন করা, তাদের একটা প্রয়াস আমরা সবসময় দেখে আসছি। আচ্ছা, মানে বাংলাদেশে এখন যে জোরালো দাবিটা উঠেছে যে ইসকনকে নিষিদ্ধ করার, মানে ইসকনকে যদি আসলেই নিষিদ্ধ করা হয় তাহলে এর কি প্রভাব পড়বে? স্বাভাবিকভাবে প্রভাবের জায়গা থেকে তো আমি যদি পার্সোনালি বলি এখানে ডিফেক্টও কোনো প্রবলেম হওয়ার আমি তেমন কিছু দেখছি না। বাট নিষিদ্ধ হওয়াটাকে আমি পার্সোনালি মনে করছি নিষিদ্ধ জিনিসটা আসলে খুব সাপোর্টিভ কোনো কিছু না, বাট তাদের কার্যক্রমগুলো সীমাবদ্ধ করা উচিত। কারণ ভারতীয় মিডিয়া যেহেতু আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, একটা বড় দেশ, যে দেশটা আমাদের সকল কিছু আমাদের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, আমরাও সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে করে চলার একটা মন মানসিকতা আমাদের দেশে রয়েছে। আমাদের সরকারও এই ধরনের তাদের বিবৃতি দিয়েছে অলরেডি। বাট আমরা তাদের যে মিডিয়ার যে কার্যক্রমগুলো দেখছি সেই কার্যক্রম থেকে আমাদের কাছে মনে হয় তারা আমাদের সাথে সম্পর্কগুলো রক্ষা করতে চাচ্ছে না, বা তাদের যে একটা সুসম্পর্ক সেই জায়গায় বজায় রাখতে চাচ্ছে না। নিষিদ্ধ হলে যে বাংলাদেশের সামাজিকভাবে তারা খুব মানে অনেক কিছু হয়ে যাবে এরকম না। যেহেতু আমরা এখানে দেখছি এখানে নিষিদ্ধর কিছু ফ্যাক্টরকে আমরা ফোকাস করে কিন্তু তাদের নিষিদ্ধের কথায় আসছে, সেটাও কিন্তু আদতে এখনো এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এখনো বিষয়টা নিয়ে কোনো সুরাহা বা কোনো কিছু আসে নেই ফাইনালি। আর আন্তর্জাতিকভাবে কি ধরনের প্রভাব? আন্তর্জাতিক আমি বরাবরই বলেছি আন্তর্জাতিক প্রভাব বলতে এখানে যেহেতু একটা বড় একটা বিষয় এখন ইউএস গভর্নমেন্টও একটা চেঞ্জেস আসছে, সেখানে রিপাবলিকান একটা ব্যাপার আসছে, এবং আমার ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটাও জানি বরাবরই তিনি সবসময় ধর্মীয় ব্যাপারগুলোকে উনি একটু প্রভাব বিস্তার করে, এবং হিন্দুদের একটা প্রভাব উনি কিন্তু এই ভোটও পেয়েছেন আমরা জানি, কারণ একটা বড় সংখ্যক কিন্তু হিন্দুদের বসবাস কিন্তু ইউএসএতে আছে, বিভিন্ন অঙ্গরাজ্য তাদের আছে। সো সেই জায়গা থেকে ওনার এই ভোট ব্যাংকও আমরা কিন্তু তার ভোট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একটা হিন্দুদের ব্যাপার নিয়ে কথা বলেছে, বাংলাদেশের ওভারঅল ব্যাপার নিয়ে। সো এই বিষয়গুলোকে ইন্ডিয়া বরাবর ফোকাস করতে চাচ্ছে একটা বিশ্ব মিডিয়ার কাছে, ফোকাস করে যেন বাংলাদেশকে একটা সরকারকে একটা বহির্চাপ যেন আসে, কোনো বৈশ্বিক চাপ যদি আসে সেই জায়গায় যাতে তাদের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে যেন না করতে পারে, এই ধরনের একটা প্রোপাগান্ডার মতোই বলা চলে আর কি। তাহলে মানে আমরা সোজা কথায় বলতে পারি যে ইসকনকে না নিষিদ্ধ করেও কিছু সীমাবদ্ধতা দিয়ে এক্স্যাক্টলি আমরা নিষিদ্ধ জায়গাটা কনসেপ্ট একটু ভিন্ন, বাট নিষিদ্ধ করা যদি খুব বেশি আরও বেশি আমরা দেখতে পারি হয়তো বা সময় সুযোগ লিমিটেশন থাকতে পারে, আমাদেরও জায়গায় কিছু আমাদের কিছু কার্যক্রম রয়েছে যার মাধ্যমে আমরা তাদেরকে আসলে দেখতে পারি, তৎপরতা করতে পারি। সো কন্ট্রোলিং মেবি আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো একটা অপশন হতে পারে, যেখানে নিয়ন্ত্রণ করে তাদেরকে দেখা যেতে পারে তারা কী করতে পারে পরবর্তী কার্যক্রমগুলো। দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসকন কী ধরনের সংগঠন, কী বা তাদের কার্যকলাপ, এবং তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হলে কী ধরনের প্রভাব পড়তে পারে। আজ আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেইলি সানের সঙ্গেই থাকুন।